জননীতির প্রধান বৈশিষ্ট্য। জননীতি হলো সরকার বা রাষ্ট্র কর্তৃক গৃহীত এমন একটি পরিকল্পনা বা নীতি যার মূল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা। এটি সমাজের বিভিন্ন দিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এর উপর ভিত্তি করে তৈরি হয় এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। জননীতির মাধ্যমে সরকার জনগণের জীবনমান উন্নত করতে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে। এটি কেবল কথার কথা নয়, বরং সরকার বাস্তবে যা করে বা না করে তারই প্রতিফলন। এখানে আমি জননীতির প্রধান বৈশিষ্ট্যগুলো সহজ ও বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে এটি সবার কাছে পরিষ্কার হয়। জননীতি কী? জননীতি হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সরকার জনগণের সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা তৈরি করে এবং সেটি কার্যকর করে। ধরা যাক একটি দেশের শিক্ষার হার কম। সরকার যদি এই সমস্যা সমাধানের জন্য স্কুল তৈরি, শিক্ষক নিয়োগ বা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে, তবে সেটিই হলো জননীতি। এটি শুধু পরিকল্পনা থাকলেই হয় না, বরং বাস্তবে কার্যকর করতে হয়। আবার যদি সরকার কোনো সমস্যার সমাধানে কিছু না করে, সেই নিষ্ক্রিয়তাও জননীতির অংশ হতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো দেশে বন্যার সমস্যা থাকে কিন্তু সরকার বাঁধ তৈরি না করে, তবে সেই না করাটাও একটি নীতিগত অবস্থান হিসেবে গণ্য হতে পারে। জননীতির প্রধান বৈশিষ্ট্য। জননীতির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যা এটিকে অন্যান্য নীতি বা পরিকল্পনা থেকে আলাদা করে। এগুলো হলো: ১. জনগণের কল্যাণের জন্য। জননীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি জনগণের ভালোর জন্য তৈরি হয়। এর মূল লক্ষ্য হলো মানুষের জীবনকে আরও সহজ ও ভালো করা, যেমন স্বাস্থ্যসেবার জন্য হাসপাতাল তৈরি করা, দারিদ্র্য কমাতে আর্থিক সাহায্য দেওয়া বা বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করা। এগুলো জননীতির উদাহরণ। এটি কেবল একটি গোষ্ঠী বা শ্রেণীর জন্য নয়, বরং পুরো সমাজের জন্য কাজ করে। যদি কোনো নীতি শুধু একটি ছোট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে এবং বাকি জনগণের জন্য উপকার না হয়, তবে সেটি সত্যিকারের জননীতি নয়। উদাহরণস্বরূপ, যদি সরকার শুধু ধনীদের জন্য কর কমায় কিন্তু গরিবদের জন্য কিছু না করে, তবে সেটি জনকল্যাণমুখী নীতি বলা যাবে না। ২. দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জননীতি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটি তৈরি করতে এবং কার্যকর করতেও অনেক সময় লাগে। উদাহরণস্বরূপ, একটি দেশে রাস্তাঘাটের উন্নয়নের জন্য নীতি তৈরি হলে সেটি একদিনে শেষ হয় না। প্রথমে পরিকল্পনা করা হয়, তারপর বাজেট ঠিক করা হয়, এরপর ধাপে ধাপে কাজ শুরু হয়। এই পুরো প্রক্রিয়াটি বছরের পর বছর চলতে পারে। আবার পরিস্থিতি বদলালে সেই নীতি পরিবর্তনও আনা হয়। যেমন, যদি কোনো দেশে জনসংখ্যা বেড়ে যায়, তবে শিক্ষা বা স্বাস্থ্যনীতিতে নতুন করে পরিবর্তন আনতে হয়। তাই জননীতি একটি চলমান ও ধৈর্যশীল প্রক্রিয়া। ৩. গতিশীলতা। জননীতি কখনো এক জায়গায় স্থির থাকে না। সময়ের সাথে সাথে সমাজ, অর্থনীতি, প্রযুক্তি বা রাজনীতির পরিবর্তন হলে জননীতিও বদলায়। যেমন, ৫০ বছর আগে পরিবেশ রক্ষার জন্য খুব বেশি নীতি ছিল না, কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের কারণে অনেক দেশ নতুন নতুন নীতি গ্রহণ করছে, যেমন কার্বন নিঃসরণ কমানো বা গাছ লাগানোর প্রকল্প। এই পরিবর্তনশীলতাই জননীতির একটি বড় বৈশিষ্ট্য। আবার প্রযুক্তির উন্নতির সাথে সাথে নীতিও বদলায়। যেমন, ইন্টারনেটের যুগে সাইবার নিরাপত্তার জন্য নতুন নীতি তৈরি হচ্ছে, যা আগে ছিল না। ৪. সুস্পষ্ট লক্ষ্য। জননীতির একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। সরকার যখন কোনো সমস্যা দেখে, তখন তার সমাধানের জন্য পরিকল্পনা করে। ধরা যাক, বেকারত্ব একটি বড় সমস্যা। সরকার যদি চাকরি সৃষ্টির জন্য নতুন প্রকল্প শুরু করে, যেমন কারখানা তৈরি বা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, তবে সেটি একটি স্পষ্ট উদ্দেশ্য থাকে: বেকারত্ব কমানো। এই লক্ষ্য ছাড়া জননীতি অর্থহীন হয়ে যায়। লক্ষ্য স্পষ্ট না হলে জনগণও বুঝতে পারে না যে নীতিটি কিসের জন্য। ৫. সরকারের কাজ ও নিষ্ক্রিয়তা। জননীতি শুধু সরকারের নিষ্ক্রিয় পদক্ষেপ নয়। কখনো কখনো সরকার কোনো বিষয়ে কিছু না করলেও সেটি জননীতির অংশ হয়ে যায়। যেমন, কোনো দেশে দূষণ বাড়ছে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই না করাটাও এক ধরনের নীতি, কারণ এটি সমস্যার উপর প্রভাব ফেলে। আবার কখনো সরকার ইচ্ছাকৃতভাবে কিছু না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে, যা একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। ৬. আইনি নীতি। জননীতি সবসময় আইনের উপর দাঁড়িয়ে থাকে। এটি আইনের মাধ্যমে কার্যকর করা হয়। সরকার এর মাধ্যমে নিয়মকানুন তৈরি করে এবং জনগণকে সেগুলো মানতে হয়। যেমন, সড়ক দুর্ঘটনা কমাতে গাড়ির গতিসীমা নির্ধারণ করা, এটি জননীতি, যা আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা হয়।
আইন ছাড়া জননীতি কার্যকর করা কঠিন, কারণ তখন মানুষের উপর একটি বাধ্যতামূলকভাবে চাপিয়ে দেওয়া যায় না। বাস্তব কার্যকারণ: জননীতি কেবল কাগজে লেখা পরিকল্পনা নয়, যতক্ষণ না এটি বাস্তবে কার্যকর হয় এবং জনগণের জীবনে প্রভাব ফেলে, ততক্ষণ এটি পূর্ণ জননীতি বলা যায় না। ধরা যাক সরকার বিনামূল্যে চিকিৎসার কথা বলল, কিন্তু হাসপাতালে ওষুধ বা ডাক্তার নেই, তাহলে এটি কেবল কথার কথা, জননীতি নয়। বাস্তবে কার্যকর হলেই এটি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়। এবং বিভিন্ন পক্ষের অংশগ্রহণ: জননীতি শুধু সরকার একা তৈরি করে না, এতে অনেকের ভূমিকা রাখে, যেমন রাজনৈতিক দল, গণমাধ্যম, ভোটার, বুদ্ধিজীবী, এমনকি সাধারণ মানুষও। সবাই নিজের মতো করে নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে। যেমন গণমাধ্যম যদি কোনো সমস্যা নিয়ে সরব হয়, তবে সরকার সেটির সমাধানে নীতি তৈরি করতে বাধ্য হয়। তাই এটি একটি জটিল ও বহুমুখী প্রক্রিয়া, নয় ভবিষ্যৎমুখী। জননীতি শুধু বর্তমানের সমস্যা সমাধান করে না, ভবিষ্যতের কথাও চিন্তা করে। যেমন আজ শিক্ষার জন্য নীতি তৈরি করলে সেটি পরবর্তী প্রজন্মের জন্য ফল দেবে। আবার জলবায়ু পরিবর্তনের জন্য এখন যে নীতি তৈরি হচ্ছে, তা ভবিষ্যতের পরিবেশ রক্ষা করবে। তাই এটি সুদূরপ্রসারী হতে হয়। জননীতির গুরুত্ব: জননীতি ছাড়া একটি সমাজ বা দেশ চলতে পারে না। এটি সমাজের বিশৃঙ্খলা কমায়, মানুষের অধিকার রক্ষা করে এবং উন্নয়নের পথ তৈরি করে। যেমন একটি ভালো জননীতি না থাকলে শিক্ষা, স্বাস্থ্য বা অর্থনীতির উন্নতি সম্ভব হয় না। এটি জনগণ আর সরকারের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে। জনগণের চাহিদা ও সমস্যা সরকারের কাছে পৌঁছায় এবং সরকার সেগুলো সমাধানের চেষ্টা করে। উপসংহার: জননীতি হলো একটি গতিশীল, জনকল্যাণমুখী ও বাস্তবভিত্তিক ব্যবস্থা। এটি সময়ের সাথে বদলায়, সমাজের চাহিদা পূরণ করে এবং ভবিষ্যতের জন্য পথ দেখায়। এর মাধ্যমে সরকার জনগণের জন্য কাজ করে এবং সমাজে ন্যায়, বিচার ও সমৃদ্ধি আনে। তাই জননীতি কেবল একটি পরিকল্পনা নয়, বরং একটি দেশের উন্নতি ও জনগণের ভালো থাকার মূল চালিকা শক্তি। এটি শুধু সরকারের দায়িত্ব নয়, জনগণের অংশগ্রহণও এতে গুরুত্বপূর্ণ।